what is happening here? কোথায় অ্যারে পেলেন? কোথায় অ্যারেতে ঢোকানো ছিল? ক্যারেক্টার স্ট্রিং দিয়ে টেক্সট ফাইল, ডেটা স্ট্রিং দিয়ে ডেটা ফাইল, বাইনারি ফাইল, অবজেক্ট ফাইল, অবজেক্ট স্ট্রিং দিয়ে আরেকটা বাইনারি ফাইল, অবজেক্ট থেকে ফাইল, দুটো বাইনারি ফাইল। তো এখানে অ্যারে পেলেন কোথায়? তাহলে এখানে আমরা ডাইরেক্ট ফাইলে রাইট করে ফেলছি। অ্যারে লিস্ট ইউজ করবেন যদি আপনি আগে অ্যাকুমুলেট করতে চান, অনেকগুলো অবজেক্ট আপনাকে হোল্ড করে পরে রাইট করবেন, বা ওই অবজেক্টগুলো যদি অন্য কোনো ইউজ থাকে এখানে, তখন আপনি অ্যারে লিস্টে হোল্ড করতে পারেন। কিন্তু যদি অবজেক্ট রাইট করাটাই আপনার পারপাস হয়, সেক্ষেত্রে অ্যারে লিস্টে অ্যাকুমুলেট না করে সরাসরি আপনি রাইট করতে পারেন। না না না, এই এফএক্সএমএল এর কাজ কি? এই এফএক্সএমএল এর কাজ হচ্ছে অবজেক্ট ফাইলে সেভ করা, এটি তো এই এফএক্সএমএল এর কাজ। তাহলে এই এফএক্সএমএল এ অ্যারে লিস্টে অবজেক্ট হোল্ড করে লাভ কি আপনার? অ্যাকুমুলেট কখন করতে চাবেন? মানে ইফ মানে ওর আরো কিছু কাজ আছে, নাহলে আপনি অ্যাকুমুলেট করলেন কেন? ধরেন আপনি ওই অ্যারে লিস্টটাকে প্রসেস করে টেবিলে কিছু লোড করতে চান, হ্যাঁ, বা ওখান থেকে অ্যাভারেজ কোনো কিছু, ধরেন একটা অ্যাভারেজ প্রাইস বের করতে চান ফ্রম দোজ অবজেক্টস যেগুলো আপনি অ্যাকুমুলেট করছেন, কোনো না কোনো কাজ আছে। সর্টিং করে মানে ইউজ করতে চান, অথবা সর্ট করে আপনি রাইট করতে চান। ধরেন আপনি অ্যাকসেপ্ট অবজেক্টগুলো বানাচ্ছেন, এখন ধরেন আপনার পিন কোড অনুযায়ী সর্ট করে অবজেক্টগুলো রাইট করবেন, তো তখন আপনি অ্যারে লিস্টে হোল্ড করে অ্যারে লিস্টটাকে সর্ট করতে পারেন পিন কোডের উপর বেস করে। দেন ইউ ক্যান রাইট দ্য অবজেক্টস ওয়ান বাই ওয়ান। তাহলে কি হবে, অবজেক্টগুলোর একটা ফিল্ড ভ্যালু যদি থাকে পিন কোড অ্যাড্রেসের, তাহলে আপনি কোন এলাকায় থাকেন তার উপর ভিত্তি করে সর্টেড অবস্থায় আপনি করতে, তাহলে এরকম কোনো ফার্দার ইউজ থাকলে আপনি অ্যারে লিস্টে হোল্ড করতে পারেন। সেটা আপনাকে এক্সপ্লোর করতে হবে টেবিল ভিউতে আছে কিনা, অথবা টেবিল ভিউ যে অ্যারে লিস্টটা থাকবে সেটাকে আপনি গেট আইটেমস করে সর্ট করে ওটাকে আবার সেট আইটেমস করে দিতে পারেন, সেটাও হবে। সেটা আপনি ইনভেস্টিগেট করে সবকিছু স্পুন ফিডিং চাচ্ছেন কেন অ্যান্সার দেখেন, টেবিল ভিউ ক্লাসের মেথডগুলো এক্সপ্লোর করে দেখেন সর্ট করার কোনো মেথড আছে কিনা। যদি না থাকে তাহলে গেট আইটেমস দিয়ে বের করে এনে ওটাকে সর্ট করে আবার সেট আইটেমস করে দিতে হবে, তাহলে ওটাই আবার সেট হয়ে গেল, সর্টেডটা সেট হয়ে গেল। ওকে, তাহলে এখন দেখেন এখানে আমার কয়টা ফাইল তৈরি হচ্ছে? এখান থেকে আমি কয়টা ফাইল ক্রিয়েট করব? 3টা। ওকে, তাহলে আমার এখানে দেখেন 3টা ফাইল আছে, student.txt আর 2টা বিন ফাইল, student data.bin, student object.bin। ঠিক আছে, এদিকে দেখেন কি করেন, এদিকে দেখেন সময় কম, তাই আমি ফাইলগুলো ডিলিট করে দিলাম। ওকে, সো নাও দেয়ার ইজ নো ডেটা ফাইল। কি করতে চাচ্ছেন আপনারা? আর বোর্ডটা ফলো করেন না, পিসিতে তো আপনি বাসায় গিয়েও করতে পারবেন বুঝে গেলে। সো আই ডোন্ট হ্যাভ এনি ডাটা ফাইল রাইট নাও, তাহলে আমি এখন ইনপুট দিব। সো লেটস সে, তার আগে একটু দেখেন আমার এই 3টা বাটনের জন্য 3টা হ্যান্ডলার মেথড আছে। ওকে, তো তাহলে আমি যদি আপনাকে কন্ট্রোলার ক্লাসটা দেখাই, যে অ্যাড নিউ স্টুডেন্ট, প্রথমে আমি টেক্সট ফাইলে রাইট করছি, তাহলে সেভ ইউজিং ক্যারেক্টার স্ট্রিম বাটন অন অ্যাকশন, তাহলে আমার স্ট্রিম হচ্ছে ফাইল রাইটার, এটা আমরা জানি টেক্সট ফাইলের জন্য ফাইল রাইটার। ফাইল রাইটার ওপেন দ্য ফাইল, এটাও আমরা জানি। ওকে,
তাহলে একটা ফাইল ইনস্ট্যান্স তৈরি করে ফেললাম। এখন ফাইলটা যদি থাকে আমি অ্যাপেন্ড করব, সো কমা ট্রু। ফাইলটা যদি না থাকে আমি ফাইলটা ক্রিয়েট করব। হ্যাঁ, ফাইল ইনস্ট্যান্সিয়েট করলে এই যে এক্সিস্ট মেথডটা আমি কল করতে পারলাম। ফাইল ডাটার এই যে ইনস্ট্যান্সিয়েট করতেছি এখানে অথবা এখানে। ফাইল ডাটার কনস্ট্রাক্টর আমি বুলিয়ান দিব যদি অ্যাপেন্ড করতে চাই। তাহলে অ্যাপেন্ড কখন করব? ফাইলটা যদি এক্সিস্ট করে, তার মানে ডাটা অলরেডি আছে। আর ফাইল নাই তাহলে ফাইলটা আমি ক্রিয়েট করব অ্যাজ এ নিউ ফাইল। এরপরের কাজ কি? স্ট্রিম ওপেন হয়ে গেছে, এখানেই হোক আর এখানেই হোক ফাইলটা ওপেন হয়ে গেছে বাই দ্য স্ট্রিম, সো ফাইল ইজ ওপেন। এখন আমার কাজ হলো রাইট মেথডে একটা স্ট্রিং সাপ্লাই দেওয়া। সো দ্যাট ইজ দ্য স্ট্রিং আই এম সাপ্লাইং। প্রোডাক্টের ডেমোটা দেখছিলাম না গত ক্লাসে, লোকাল রেট ছিল 2টা, ওখানে কিন্তু আমরা 2 স্ট্রিং ইউজ করতেছিলাম রাইটে। এখানে তো আমি অবজেক্টই বানাচ্ছি না, 2 স্ট্রিং আসবে কোত্থেকে? টেক্সট ফাইলে তো আপনি আসলে টেক্সট রাইট করতেছেন, তা আপনি নোট থেকে সরাসরি টেক্সট জেনারেট করে রাইটে দিতে পারেন। তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট করলে তার একটা ওভারহেড আছে, একটা ইনস্ট্যান্স তৈরি হবে, কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে, তাই না? আবার 2 স্ট্রিংও আপনাকে এক্সিকিউট করতে হবে, তাহলে কতগুলো ওভারহেড আছে। তো যেহেতু আমার এখানে অবজেক্টের কোনো ফাংশনালিটি নাই, বিকজ আই এম রাইটিং ইনটু টেক্সট ফাইল অ্যাজ এ টেক্সট, সো অ্যাকচুয়ালি আই ক্যান প্রডিউস দ্যাট টেক্সট ফ্রম দ্য নোড ইটসেলফ, টেক্সট ফিল্ডগুলো থেকে। তাহলে গত দিন আমরা যে প্রোডাক্টের যে ডেমোটা দেখেছিলাম, খেয়াল আছে? লাক্স সোপ 100 গ্রাম, ওখানে কিন্তু আমরা ওভারলোডেড 2 স্ট্রিং ইউজ করছিলাম, যেটা রাইট মেথডে একটা 2 স্ট্রিং দিচ্ছিলাম। তো অবজেক্ট ছিল বলে দিচ্ছিলাম, এখানে তো অবজেক্টই নাই, তাহলে আমি এইভাবেও কিন্তু স্ট্রিং জেনারেট করতে পারি ফর টেক্সট ফাইল। তো যাই হোক, রাইট মেথডে আমি পাঠিয়ে দিলাম, তাহলে সেটাকে রাইট করে ফেললো। অবজেক্ট দিলে যেভাবে করতে হতো, যে নিউ স্টুডেন্ট করে সেটা 2 স্ট্রিংকে রাইটে দিতে পারতাম, যেটা আমরা প্রোডাক্টে দিয়েছি। আবার সরাসরি অবজেক্ট না থাকলে এটাও করতে পারে। সো রাইট হয়ে গেল, and then close the stream, শেষ। তাহলে আমার টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন ডাটা, আপনার মডেল ক্লাস যেগুলো আছে সবই তো অবজেক্ট। মডেল ক্লাসের কোনো কিছুই টেক্সট ফাইলে অ্যালাউড না। আপনার যদি কিছু ইনফরমেশন থাকে যেটা মডেল ক্লাস না, অ্যাবাউট কোম্পানি, তাই না? তারপরে ধরেন আপনার রিডমি, ইউজার ম্যানুয়াল, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, এগুলো তো অ্যাপ্লিকেশন ডেটা না, এগুলো হচ্ছে টেক্সচুয়াল কন্টেন্ট, ফিক্সড কন্টেন্ট, জাস্ট ফর ব্রাউজিং পারপাস। সেই ধরনের কিছু কন্টেন্ট আপনি টেক্সট ফাইলে রাখতে পারেন, তাতে সমস্যা নাই। রাইট না করলে ফাইলে রাখবেন কিভাবে? আগে থেকে বা কোত্থেকে আসলো? আগে থেকে তো কাউকে না কাউকে বানাইতে হয়েছে। ওটাকে নোটপ্যাডে বানাই দিবেন? নোটপ্যাড আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আপডেট করতে হয়, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে যদি আপনি নতুন কোশ্চেন অ্যাড করতে চান, তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের নতুন কোশ্চেনটাও টেক্সট, তার অ্যান্সারটাও তো টেক্সট, তাহলে টেক্সট ফাইলে তখন অ্যাপেন্ড করবেন না। কিন্তু কথা হলো যে আপনার এটা ম্যান্ডেটরি না আপনার প্রজেক্টের জন্য, কিন্তু আপনার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট, আপনার মডেল ক্লাসগুলোকে আপনি অবজেক্ট হিসেবে রাইট করে সেটাকে আবার ফাইল থেকে অবজেক্ট রিড করে প্রসেস করতে পারেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর ইউ। ওগুলো হচ্ছে আইসিং অন দ্য কেক। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলাম, এটা ক্লিয়ার। টেক্সট ফাইলে আমরা যে রাইটটা করছি, ওকে। এখন ডাটা স্ট্রিম দিয়ে আমরা কিভাবে করছি, এই যে ডাটা স্ট্রিম, এখানেও আপনার প্রোডাক্ট ডট ডাটা ডট বিনে আমরা কি করেছিলাম, গেটার দিয়ে আমরা রাইট ইউটিএফ, রাইট ইন্ট এসব করেছিলাম। তো ওখানেও আসলে আপনার অবজেক্ট বানানোর প্রয়োজন নাই, আপনি সরাসরি নোট থেকে এই যে রাইট ইন্টে সরাসরি নোট থেকে ইন্টিজার, স্ট্রিং, হ্যাঁ, ফ্লোট, ডেটা স্ট্রিং, মানে ইন্ডিভিজুয়াল ফিল্ডগুলো, যদিও এগুলো ক্লাসের ফিল্ড,
কিন্তু আসলে আমি ডাটা স্ট্রিম দিয়ে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডাটা হিসেবে রাইট করছি ইন এ সিকোয়েন্স, যাতে আমি আবার রিডও করতে পারি ইন দ্যাট সিকোয়েন্স, বাট অ্যাকচুয়ালি দে আর রিটেন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। সো প্রথমে আমি একটা ইন্টিজার রাইট করছি, দেন আমি একটা স্ট্রিং রাইট করছি which is the name, then I'm writing another string, okay, which is the key float CGPA, then another string which is the measure. তাহলে যে আইডি নেম সিজিপিএ মেজর এগুলো যদিও ক্লাসের ফিল্ড, কিন্তু ডাটা স্ট্রিমে আমি তাদেরকে ইন্ডিভিজুয়াল ডাটা টাইপ হিসাবে রাইট করে দিচ্ছি। তো এখানে আমার অবজেক্টের দরকার নাই, কারণ আমি তো এখানে অবজেক্ট রাইট করছি না। সেটাও আপনি আপনার প্রজেক্টে করবেন না, বাট এটা ডেমো দেওয়ার জন্য আমরা করছি। তারপরে ক্লোজ করে দিলাম, কাজ শেষ। আউটার স্ট্রিম ক্লোজ করলে ইনার স্ট্রিম অটোমেটিক ক্লোজ হয়ে যায়। তাহলে আপনি বলেছিলাম যে বাইট স্ট্রিম দিয়ে ফাইল ওপেন করতে হবে, তো আমি ওপেন করেছি কিন্তু ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে, এবং এফওএস ফাইল আউটপুট স্ট্রিম সেটা কিন্তু আমার ডাটা আউটপুট স্ট্রিমের কনস্ট্রাক্টরে চলে গিয়েছে। সো ডিওএস কে ক্লোজ করলেই ডিওএস আবার এফওএস কে ক্লোজ করে দেবে। তাহলে আমার রাইট কাজ শেষ, ক্লোজ দা ডাটা স্ট্রিম। সো ডাটা স্ট্রিমের হেল্পার হিসেবে যেহেতু সে একটা বাইট স্ট্রিম পেয়েছে, সে ওটাকেও ক্লোজ করে দেবে। এখন আসেন অবজেক্ট স্ট্রিমে। অবজেক্ট স্ট্রিমে আমরা যেটা করছি, এই যে ইউজিং অবজেক্ট স্ট্রিম, তাহলে এখানেও আমাকে একটা বাইট স্ট্রিম দিয়ে ফাইলটা ওপেন করতে হবে। তাহলে বাইট স্ট্রিম হচ্ছে ফাইল আউটপুট স্ট্রিম, আর এটা হচ্ছে আমার টপ লেভেল স্ট্রিম, অবজেক্ট আউটপুট স্ট্রিম। এখন আমি এই যে কমা ট্রু দিব অথবা দিব না, ডিপেন্ডস অন ফাইল এক্সিস্ট করে কিনা। এখন আপনাদের যে আলোচনাটা হয়েছিল হেডার রাইট হয়, তাই না, মাল্টিপল হেডার রাইট হয়ে যায়, সেটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা সাব ক্লাস তৈরি করে সেখানে রাইট স্ট্রিম হেডারকে আমরা কি করি, এই যে আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিম এর একটা সাব ক্লাস তৈরি করেছি শুধুমাত্র এই মেথডটাকে চেঞ্জ করার জন্য। তাইলে আমার এই সাব ক্লাসে গিয়ে আমি এই মেথডটাকে একটা এমটি মেথডে ওভাররাইট করছি। তার মানে এই মেথডটা যদি কল হয়, সে আসলে কিছু রাইট করবে না, কারণ ভেতরে কোনো কোড নাই। এখন এই মেথডটা তো আমার এই সুপার ক্লাসেও আছে, আর আমি সাব ক্লাসে এসে এটাকে ওভাররাইট করলাম। তাহলে এই মেথডের সুপার ক্লাসের একটা ইমপ্লিমেন্টেশন আছে, সাব ক্লাসের একটা ইমপ্লিমেন্টেশন আছে। সাব ক্লাসের ইমপ্লিমেন্টেশন হচ্ছে এইটা যেটা আমি করলাম, কারণ আমি সাব ক্লাসের অথার। আর সুপার ক্লাস তো লাইব্রেরি ক্লাস, ওখানেও একটা আছে। ডেটা আউটপুট স্ট্রিম তো আপনি অবজেক্ট রাইট করছেন না। না না, আপনার তো 10টা ফিল্ড থাকতে পারে, তাহলে একটা অবজেক্ট রাইট করার জন্য 10টা রাইট অপারেশন করতে হবে। আবার আপনি তো অবজেক্ট রিডও করতে পারছেন না, আপনি ইন্ডিভিজুয়াল ফিল্ড রিড করছেন। দ্যাটস নট লজিক্যাল। আপনার প্রোগ্রামার কনভিনিয়েন্স দেখলে তো হবে না, বরং আপনার এটাই সহজ। আপনি শুধু একটা রাইট অপারেশন করবেন, যে অবজেক্ট আউটপুট স্ট্রিম ডট রাইট অবজেক্ট, প্যারামিটার আপনার অবজেক্ট, শেষ, অবজেক্ট রাইট হয়ে যাবে। রিড করার সময় অবজেক্ট ইনপুট স্ট্রিম ডট রিড অবজেক্ট, সে আপনাকে অবজেক্ট রিটার্ন করবে ফাইল থেকে। ওটাই তো সবচেয়ে ইজিয়েস্ট। সো আপনি রেডিমেড অবজেক্ট পেয়ে যাচ্ছেন ফাইল থেকে, তারপর আপনি ওটাকে ইউজ করেন যা করতে চান, বা স্পেসিফিক কোনো ফিল্ড ইউজ করতে চাইলে গেটার ইউজ করেন ডাইরেক্ট, তাই না? এই ক্লাসটা আপনাকে শুধু একবার বানিয়ে নিতে হবে। তো এটা আমার এখান থেকে কপি করে আপনার প্রজেক্টে রেখে দিলেও হবে। সো অবজেক্ট যদি আমি রিড করি, ওটা ক্লাসটা কি আমার অ্যাপ্লিকেশনে থাকা হবে? কোনটা ক্লাসটা? একটা বাইনারি অবজেক্ট, বাইনারি ফাইলের একটা। হ্যাঁ, তো আপনার তো ধরেন এখানে তো আমার আছেই স্টুডেন্ট অবজেক্ট ডট বিন ফাইল তো আছেই। যদি না থাকে তাহলে কি অবজেক্ট না থাকলে তো আপনি রিড করতে পারবেন না, তখন তো আপনি ওপেন হবে না, ওটা ওখানে এক্সেপশন হবে। আপনি এমন একটা ফাইল ওপেন করতে বলতেছেন যে ফাইলটা ডাজ নট এক্সিস্ট। এই জন্য আপনি টেক্সট ফিল্ডে কখনোই ফাইলের নাম দিবেন না টু ওপেন, কারণ ফাইলটা তো নাও থাকতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে।
এই জন্য ওপেন করার জন্য ইউ উইল অলওয়েজ ইউজ ফাইল চুজার। এই যে আমি যদি একটা ফাইল ওপেন করতে চাই, আমি এই যে ফাইল চুজার আসবে, আমি ফাইল সিলেক্ট করব, তার মানে আমি জানি ফাইলটা আছে। না, আপনার কোশ্চেন কি ছিল? যদি ক্লাস না থাকে কোন ক্লাস? প্রোডাক্ট ক্লাস নাই কিন্তু প্রজেক্ট প্রোডাক্ট অবজেক্ট রিটার্ন করছে, তো ওটা যখন আমি রিড দিব আপনার প্রজেক্টকে তো প্রোডাক্ট ক্লাসটা রিকগনাইজ করতে হবে, কারণ আপনার প্রজেক্টের প্রোডাক্ট ক্লাসটা থাকতে হবে। তো পাবলিক ক্লাস প্রোডাক্ট হয় আপনার প্রজেক্টে আপনি বানাবেন, নাহলে ইম্পোর্ট করবেন কোথাও থেকে, যদি অন্য কোথাও থাকে, অন্য কোনো লাইব্রেরিতে থাকে ইম্পোর্ট করবেন। ওটা কি রিড করার সময় এক্সেপশন হবে নাকি ওটা ফাইল ওপেন করার সময় এক্সেপশন হবে না, কিন্তু আপনি যখন রিড অবজেক্ট করবেন তখন তো সে একটা প্রোডাক্ট রিটার্ন করবে, ওটা তো আপনি একটা প্রোডাক্ট হ্যান্ডেলে নিতে হবে। তা আপনি যদি প্রোডাক্ট ক্লাসই না থাকে, প্রোডাক্ট হ্যান্ডেল ওটা নেবেন কিভাবে? আপনি বলতেছেন পি ইকুয়াল টু অবজেক্ট ইনপুট স্ট্রিম ডট রিড অবজেক্ট, রিড অবজেক্ট তো আপনার একটা প্রোডাক্ট রিটার্ন করবে, তাহলে আপনাকে পি ইকুয়াল টু দিয়ে পির মধ্যে রিসিভ করবেন না। তো পি যদি ডিক্লেয়ার করতে না পারেন প্রোডাক্টের হ্যান্ডেল হিসাবে, তাহলে ওটা রিসিভ করবেন কিভাবে? তা আপনার প্রজেক্টে যদি প্রোডাক্ট নামে কোনো ক্লাস না থাকে, তাহলে পি আপনি ডিক্লেয়ার করবেন কিভাবে? ওখানে এক্সেপশন হবে। ফাইল ওপেন করাতে তো কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? তাহলে এটা কি বুঝতে পেরেছেন? এখন দেখেন এখানে আমরা কি করছি, এখানে আমরা কি করলাম বলেন তো? What is the difference between line number 37 and line number 33? বলেন। 33 and 37. What is the difference? So যদি আর কি ফাইল অ্যাক্সেস করে তাহলে হচ্ছে ওই এক্সটেন্ডেড ভার্সন অফ দ্য সাব ক্লাসটাকে আমি ইনস্ট্যান্সিয়েট করছি, আর যদি অ্যাক্সেস না করে তাহলে সুপার ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করছি। কেন? বিকজ যদি অ্যাক্সেস করে তার মানে হেডার লেখা হয় না, কারণ আপনি যখন সাব সুপার ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করবেন, তখন রাইট অবজেক্টের ক্লায়েন্ট হচ্ছে সুপার ক্লাস, তখন সে সুপার ক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ করবে টু রাইট দ্য হেডার। আর যদি আপনি সাব ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করেন, তাহলে রাইট অবজেক্টের ক্লায়েন্ট হচ্ছে সাব ক্লাস, তখন সাব ক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ হবে, আসলে হেডার রাইট হবে না। তাহলে আপনি এখন এই রাইট স্ট্রিম হেডার ইউজ করতে চান নাকি সুপার ক্লাসেরটাকে ইউজ করতে চান? ডিপেন্ডস অন দ্য ইনস্ট্যান্স। তাহলে এখানে পলিমরফিক কল হচ্ছে, ওকে, হ্যান্ডেল হচ্ছে OOS, বাট OOS কোয়ালিফাইজ টু অবজেক্ট আউটপুট স্ট্রিম ইনস্ট্যান্স অথবা রিপ্রেজেন্ট সাব ক্লাস ইনস্ট্যান্স। তাহলে সাব ক্লাসে কিন্তু এর সবই আছে, কারণ সবই ইনহেরিট করবে, শুধুমাত্র রাইট স্ট্রিম হেডারকে আপনি এমটি করে দিয়েছেন। তাহলে এখন এই রাইট অবজেক্ট হেডারকে ইউজ করবে কি করবে না, ডিপেন্ডস অন এটা কোন ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। ডিক্লেয়ার তো করে রাখছেন নাল হিসাবে, এখানে ডিক্লেয়ার করার সময় তো অবজেক্ট আউটপুট স্ট্রিম ডিক্লেয়ার করতেছি। হ্যাঁ আউটপুট স্ট্রিম OOS, হ্যাঁ, তারপর নিউ করার সময় হইতেছে হয় এটাকে ইনস্ট্যান্সিয়েট করতেছেন। যদি এটার হেডার আপনি রাইট করতে চান, এই ক্লাসের রাইট স্ট্রিম হেডারকে যদি ইউজ করতে চান, তাহলে এটাকে ইনস্ট্যান্সিয়েট করবেন। আর যদি এমটি রাইট স্ট্রিম হেডারকে ইনস্ট্যান্স ইউজ করতে চান, তাহলে এটাকে ইনস্ট্যান্সিয়েট করবেন। ডিক্লেয়ার করার সময় আমি ডিস্ট্রিবিউশন ক্লাসে সেটা আমি বলে দিচ্ছি, এই যে বলে দিচ্ছি এই ক্লাসের, তাহলে আবার ওটার সাব ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে, অথবা ওটাকেও পারেন, ডিপেন্ড করে যে আপনি কোন ক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ করতে চান। এই ক্লাসে একটা রাইট স্ট্রিম হেডার আছে, সেটাকে আপনি ইউজ করতে চান যদি ফাইলটা প্রথমবার যখন ক্রিয়েট করবেন সেশন 1-এ, আর সেশন 2-তে আপনি এটা রাইট স্ট্রিম হেডার ইউজ করতে চান না, তাহলে আপনি এমন একটা রাইট স্ট্রিম হেডার কল করাতে চান যেটাতে আসলে হেডার রাইট হবে না, তখন আপনাকে এটা রাইট স্ট্রিম হেডারকে কল করাইতে হবে। তো তখন আপনি ইনস্ট্যান্সিয়েট করবেন এইটা। এই আপনার এটা ক্লায়েন্ট হতে পারে অবজেক্ট আউটপুট স্ট্রিম, এটা ক্লায়েন্ট অলসো হতে পারে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম। তাহলে OOS যদি অবজেক্ট আউটপুট স্ট্রিম ইনস্ট্যান্স রিপ্রেজেন্ট করে,
তাহলে এটা লাইব্রেরি ক্লাসের রাইট অবজেক্ট। আর এটা যদি সাব ক্লাসের ইনস্ট্যান্স রিপ্রেজেন্ট করে তাহলে সাব ক্লাসের ভার্সনটা এক্সিকিউট হবে। তাহলে এই রাইট অবজেক্ট যখন রাইট স্ট্রিম হেডার ইউজ করবে হেডার রাইট করার জন্য, তাহলে এইটার ক্লায়েন্ট সাব ক্লাস হলে সাব ক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ হবে, সুপার ক্লাস হলে সুপার ক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ। তাহলে হেডারটা শুধু ডিফারেন্ট। রাইট অবজেক্ট মেথড তো ইনহেরিট হয়ে আসছে একই, আপনি ওভাররাইট করেন নাই। তাহলে আপনার এটা সুপার ক্লাসের ইনস্ট্যান্স হলেও রাইট অবজেক্টের যে কোড, সাব ক্লাসের ইনস্ট্যান্স হলেও রাইট অবজেক্টের একই কোড, কারণ একই মেথড দুইটা ক্লাসে, নো চেঞ্জ, আপনি ওভাররাইট করেন নাই। কিন্তু ওভাররাইট করছেন স্ট্রিম হেডারকে। কি চেঞ্জেস থাকতো কোন মেথডে? নতুন মেথড যদি সাব ক্লাসে অ্যাড করা হতো, সেটা তো আপনার উদ্দেশ্য না। না, কি ডিক্লেয়ার করার সময় যেটা ডিক্লেয়ার করতেছি ইনস্ট্যান্সিয়েট আরেকটা ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে, ইজি রিলেশন থাকলেই করা যাবে। ইজি রিলেশন আমরা তো এটা আগেও করছি। আপনি করছেন না, এই যে বাটনকে আপনি নোড হিসেবে ট্রিট করছেন না, তো নোডে কাস্ট করতে পারছেন কেন? কারণ বাটন ইজ এ নোড। ইনহেরিটেন্সের মধ্যে যদি ইনহেরিট করেন তাহলে যে কোনো উপরের হ্যান্ডেল নিচের যে কোনো ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারে। নিচেরটা তো পারবেই, নিচের গুলোকেও পারবে, কারণ নিচের গুলো ওকে ইনহেরিট করছে। তাহলে একটা সুপার ক্লাস হ্যান্ডেল দিয়ে আপনি যে কোনো সাব ক্লাস ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারেন। শুধু সুপার ক্লাস হ্যান্ডেল না, ইন্টারফেসের হ্যান্ডেল দিয়েও আপনি যে কোনো নিচের ইমপ্লিমেন্টিং ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করতে পারেন। না, এটা কি করে সম্ভব? আপনি কি বলতে পারেন যে ফ্যাকাল্টি ইজ এন এমপ্লয়ি, এটা কি বলা যায়? কিন্তু এমপ্লয়ি ইজ এ ফ্যাকাল্টি, এটা কি বলা যাবে? নট নেসেসারিলি। না, নট নেসেসারিলি। ওই যে অ্যাকাউন্টেন্ট, যে সে এমপ্লয়ি না, সে কি ফ্যাকাল্টি? না, আপনি যখন টাইপকে ইজ এ বলবেন, ইট কোয়ালিফাইজ ফর অল অবজেক্ট। আপনি তো টাইপকে বলতেছেন এটা মোর স্পেসিফিক অফ দ্যাট। আপনি বলতেছেন ফ্যাকাল্টি ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ এমপ্লয়ি, কিন্তু আপনি এটা বলতে পারেন না যে এমপ্লয়ি ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ ফ্যাকাল্টি, তাই না? তাহলে আপনি বলতে পারেন কার ইজ এ স্পেসিফিক টাইপ অফ ভেহিকেল, কিন্তু আপনি কি বলতে পারেন ভেহিকেল ইজ এ স্পেসিফিক টাইপ অফ কার? না, কারণ ভেহিকেল তো জেনারিক, মোর জেনারেলাইজড, আর কার হচ্ছে স্পেসিফিক, মোর স্পেসিফিক। তো কাজেই আপনি যখন বলতে পারেন যে কার ইজ এ ভেহিকেল, ভেহিকেল হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট এ কার, কিন্তু কার হ্যান্ডেল একটা ভেহিকেল কে রিপ্রেজেন্ট করতে পারবে না। ধরেন স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট ইউ, আর স্টুডেন্টের সাব ক্লাস হচ্ছে রিসার্চ স্টুডেন্ট, যারা পিএইচডি করতে আসবে। তাহলে স্টুডেন্ট হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট ইউ, স্টুডেন্ট হ্যান্ডেল ক্যান অলসো রিপ্রেজেন্ট এ পিএইচডি স্টুডেন্ট। কিন্তু পিএইচডি স্টুডেন্ট হ্যান্ডেল কি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবে? কেন পারবে না? কারণ আপনি সুপার ক্লাস। ওই হ্যান্ডেল এক্সপেক্ট করে যে, কারণ আপনার মধ্যে তো পিএইচডি স্টুডেন্টের অ্যাডিশনাল ফিল্ডগুলো নাই, তাহলে কি করে একটা রিসার্চ স্টুডেন্ট হ্যান্ডেল আপনাকে রিপ্রেজেন্ট করবে? কিন্তু একটা স্টুডেন্ট হ্যান্ডেল পিএইচডি স্টুডেন্টকে হ্যান্ডেল রিপ্রেজেন্ট করতে পারবে, কারণ আপনার সব ডাটাই ওর মধ্যে আছে, আপনার সব মেথডই ওর মধ্যে আছে, কিন্তু ওর এক্সট্রা ফিল্ড, এক্সট্রা মেথড তো আপনার মধ্যে নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা বোঝা গেল? ক্লিয়ার এটা কিভাবে কাজ করে? ওকে, এখন দেখেন এখানে আমি কি করছি, আই এম রাইটিং দা অবজেক্ট, রাইট অবজেক্ট মেথড কল করছি, and what I am supplying, I am supplying a student instance from the input. তাহলে রাইট অবজেক্টের প্যারামিটার কি এখানে? কথা বলেন, রাইট অবজেক্টের প্যারামিটার কি? একটা নতুন স্টুডেন্ট। তো এটা তো আমি এখান থেকে পাচ্ছি। অন টপ অফ দ্যাট আমি আরো দুইটা অবজেক্ট রাইট করছি হার্ড কোড করে। তাহলে এই বাটনটা ক্লিক করলে কয়টা অবজেক্ট রাইট হবে? রাইট অবজেক্ট কল করা হয়েছে সেই কারণে। তাহলে এখন যদি আমি আপনাকে দেখাই,
আমার কিন্তু ফাইল কোনোটাই নাই, তাহলে আমি এখন ফাইল ক্রিয়েট করব। খেয়াল করেন, আপনার আইডি বলেন। 00110448। আচ্ছা, ইব্রাহিম ধরেন 3.56। তো এটা আমরা 3টা ফাইলই ক্রিয়েট করে ফেলবো। ওকে, এখানে খেয়াল করুন, হ্যাঁ, টেক্সট ফাইল ক্রিয়েট হয়েছে, ডাটা ফাইল বাইনারি ফাইল ইউজিং ডাটা স্ট্রিম ক্রিয়েট হয়েছে, এবং বাইনারি ফাইল ইউজিং অবজেক্ট স্ট্রিম। এখানে এখানে আমার কয়টা অবজেক্ট আছে? এই ফাইলটাতে 3টা। এই ফাইলটাতে কয়টা অবজেক্ট আছে? একটা অবজেক্টও নাই, কিন্তু একটা অবজেক্টের ফিল্ডগুলো আছে ইন্টিজার ফ্লোট হিসাবে। আর এই ফাইলটাতে কয়টা অবজেক্ট আছে? একটা অবজেক্টও নাই, কিন্তু আমার যে ইনপুট তার একটা কমা সেপারেটেড ভ্যালুগুলো আছে। তা আমি যদি এখন রিড করি, ফাইল কিন্তু ক্রিয়েটেড, খেয়াল করেন। এখন আমি যদি রিড করি, এখানে একটা নেক্সট বাটন থাকলে ভালো হইতো। তো আমি যদি এখন রিড করি, এই যে লোড স্টুডেন্ট ডাটা ফ্রম ফাইল, এইটা এখন খেয়াল করেন। How I am going to read? ফাইল তো সিলেক্ট করুন, ফাইল কোন ফাইল থেকে রিড করতে চাই? ফাইল চুজার দিয়ে দেখাচ্ছি না কতদিন? কতদিন দেখিনি আমরা ফাইল চুজার। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এই যে ওপেন মেনু, তাহলে মেনু আইটেম অন অ্যাকশনে আমরা একটা ফাইল চুজার নিয়ে আসতেছি। তাহলে এটার কোডটা একটু দেখে নেই। রিড, এই যে লোড স্টুডেন্ট, তাহলে এই যে ওপেন ফাইল মেনু আইটেম অন অ্যাকশন, এখানে আমরা একটা ফাইল চুজার নিচ্ছি। তো ফাইল চুজারে কি হয় খেয়াল করেন, তাহলে এখানে ক্লিক করলেই আগে সে কি আসবে, এখানে আমরা কি দেখতে পাবো, এই যে এখানে এই যে এটা আসলো না, এটা কোত্থেকে আসলো? এটা আসলো হলো 33 নাম্বার লাইনে আমরা একটা শো ওপেন ডায়ালগ মেথড কল করেছি ফাইল চুজার ক্লাসে। তাহলে এই শো ওপেন ডায়ালগটাই হচ্ছে ওপেন করার জন্য আর সেভ করার জন্য শো সেভ ডায়ালগ। তাহলে এই যে এটা আসলো, এটাই কিন্তু আমার শো ওপেন ডায়ালগ। এখন দেখেন এইটা কখন ক্লোজ হবে? যখন মেথডটা রিটার্ন করবে। তাহলে মেথডটা যে রিটার্ন করবে সে কি রিটার্ন করবে? আমি যদি ক্যান্সেল দেই সে নাল রিটার্ন করবে, আমি যদি ক্লোজ করে দেই নাল রিটার্ন করবে। আর আমি যদি একটা ফাইল সিলেক্ট করি তাহলে সে ওই যে নিউ ফাইল, ফাইলের নাম দিয়ে আমরা নিউ ফাইল করতাম না, কোডের মধ্যে করতাম ফাইলের নাম দিয়ে, এখন ফাইল চুজারই আমাকে একটা ফাইল ইনস্ট্যান্স রিটার্ন করবে। তাহলে শো ওপেন ডায়ালগ বা শো সেভ ডায়ালগ এদের রিটার্নটাই হচ্ছে কি? একটা ফাইল। তাহলে আমাকে এই কলটা রিটার্ন ভ্যালুটা একটা ফাইল হ্যান্ডেলে রিসিভ করতে হবে। তাহলে এখানে দেখেন এই যে আমরা একটা ফাইল হ্যান্ডেলে এটাকে রিসিভ করেছি। এখন আমি যদি ক্যান্সেল দিই বা ক্লোজ দিই তাহলে তো এটা নাল হবে। তা আমি চেক করে দেখলাম যে এটা নট নাল, তার মানে অ্যাকচুয়ালি আমি একটা ফাইল সিলেক্ট করেছি এবং তার ফাইল ইনস্ট্যান্স আমি দিয়েছি। এখন আমার কাজ হলো আমি দেখলাম যে এটা তো ফাইলের এখন আমি এই যে ফাইলের গেট নেম মেথড দিয়ে ফাইলটার নাম বের করে নিয়ে আসলাম একটা স্ট্রিং এ। এখন আমি এই যে এই লেভেলে বলতেছি যে কন্টেন্ট লোডেড ফ্রম অমুক ফাইল, ফাইলের নামটা বলে দিলাম।
এখন আমার এই স্ট্রিং ক্লাসের কন্টেন্টস মেথড দিয়ে আমি দেখতেছি ডাটা কিওয়ার্ডটা যদি থাকে তাহলে আমি এখন ডাটা স্ট্রিম দিয়ে ওপেন করব। এলস যদি অবজেক্ট কিওয়ার্ডটা থাকে তাহলে আমি অবজেক্ট স্ট্রিম দিয়ে ওপেন করব রিড করার জন্য। হ্যাঁ, কোন কিওয়ার্ড? ফাইলের নামের মধ্যে। এই যে এটা আমাকে কি দিচ্ছে, এখানে আমি কি পাবো? লাইন নাম্বার 35, what do we like it? Name of the file. ফাইল ক্লাসের গেট নেম মেথড। ফাইল চুজার আমাকে ফাইলটা দিয়েছে, ফাইল ইনস্ট্যান্স, তাহলে ওখান থেকে আমি ফাইলের নামটা বের করে নিয়ে আসতে পারি। বের করে এনে আমি এখন এটা তো একটা স্ট্রিং, তাহলে স্ট্রিং ক্লাসের আবার কন্টেন্টস মেথড, আমি জানি যে আমার ডাটা স্ট্রিমের ফাইলগুলোর নামের মধ্যে ডাটা কিওয়ার্ডটা রাখা আছে। It's part of the naming convention that I set. অবজেক্ট স্ট্রিম দিয়ে যে ফাইলগুলো আমি রাইট করেছি সেই ফাইলের নামের মধ্যে অবজেক্ট কিওয়ার্ডটা আছে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। তা আমরা ওইভাবেই ক্রিয়েট করেছি, দ্যাটস ওয়াই ইট ইজ ওয়ার্কিং। তাহলে যদি ডাটা কিওয়ার্ডটা থাকে তাহলে আমি এই যে ডাটা স্ট্রিম দিয়ে ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করতে হবে বাইট স্ট্রিম দিয়ে। রাইট করার সময় ছিল ফাইল আউটপুট স্ট্রিম, এখন রিড করার সময় ফাইল ইনপুট স্ট্রিম। রাইট করার সময় ছিল ডাটা আউটপুট স্ট্রিম, রিড করার সময় ডাটা ইনপুট স্ট্রিম। রাইট করার সময় মেথড ছিল রাইট ইন্ট, রাইট ইটিএফ, রাইট ফ্লোট, এখন হবে রিড ইন্ট, রিড ইটিএফ, রিড ফ্লোট। তো তাহলে আমি এখন লুপের মধ্যে এই যে রিড ইন্ট, রিড ইটিএফ, রিড ফ্লোট, রিড ইটিএফ, তাহলে আমার আইডি, নেম, সিজিপিএ, মেজর আমি রিড করে ফেলছি ফাইল থেকে 1 by 1। লুপ ঘুরতেছে, আমি 4টা করে রিড করে সাজাই ফেলছি কোলন টোলন দিয়ে, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে। প্রতি 4টার জন্য আমি এরকম একটা স্ট্রিং বানাচ্ছি, সেটা আউটপুট str এ প্লাস ইকুয়াল টু করে দিচ্ছি। তাহলে যখন আমার লুপ শেষ তখন আমি ওটাকে লেভেলে সেট টেক্সট করে দিচ্ছি। আর অবজেক্ট স্ট্রিমে কি হচ্ছে, এলসি যদি আমার ফাইলের নামের মধ্যে অবজেক্ট থাকে তাহলে এগেন আমি ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে ফাইলটা ওপেন করলাম। এখানে কিন্তু কমা ট্রু হবে না, কারণ এটা রিডিং নট রাইটিং, যেখানে অ্যাপেন্ডের বিষয়টা আছে। তাহলে আমি ফাইলটা ওপেন হয়ে গেল উইথ দ্য বাইট স্ট্রিম, সেটাকে আমি অবজেক্ট ইনপুট স্ট্রিমের কনস্ট্রাক্টর দিয়ে দিলাম ওআইএস। এখন আমার কাজ হইল ওআইএস ডট, কারণ আমি আপনাকে সিম্পলিফাইড ওয়েতে যদি দেখাই তাহলে আমি এখন ওই যে লুপের মধ্যে ওআইএস ডট রিড অবজেক্ট, কাজ শেষ, ও আমাকে সরাসরি অবজেক্ট দিয়ে দিবে। এখন রিড অবজেক্ট তো এটা লাইব্রেরি ক্লাসের মেথড। তো আমার এই ফাইলে স্টুডেন্ট আছে, আপনার ফাইলে প্রোডাক্ট থাকতে পারে, ওনার ফাইলে এমপ্লয়ি থাকতে পারে। তো তাহলে আমার ফাইল থেকে সে স্টুডেন্ট ইনস্ট্যান্স রিটার্ন করবে, আপনার ফাইল থেকে প্রোডাক্ট ইনস্ট্যান্স রিটার্ন করবে। তাহলে রিটার্ন টাইপ হইতে হবে একটা সুপার ক্লাস হ্যান্ডেল, যে কোনো ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে ওটা রিটার্ন টাইপ হচ্ছে অবজেক্ট। তা অবজেক্ট হ্যান্ডেলকে আমি আমার স্টুডেন্ট হ্যান্ডেলে কাস্ট করে নিচ্ছি, তারপরে ওটার টু স্ট্রিংটাকে আমি আউটপুটে পাঠিয়ে দিচ্ছি। একটা রিড অবজেক্ট কল, তো একটা অবজেক্টকে ইমিডিয়েট যে অবজেক্টটা থাকবে সেটাকে রিড করবে। ফাইল পয়েন্টার, ফাইল কার্সর যেখানে থাকবে ওখান থেকে যে অবজেক্টটা পাবে সেটাকে রিড করবে করে। আপনি তো ধরেন ফাইল কার্সর বা ফাইল পয়েন্টার ফাইলের শুরুতে আছে, আপনি রিড অবজেক্ট করলেন, এইটুকুতে একটা অবজেক্ট হইল, ফাইল কাউন্টার এখানে আসবে। আবার রিড অবজেক্ট করলেন, এখান থেকে আবার সে রিড করবে, যখন একটা অবজেক্ট কমপ্লিট হবে হয়ে যাবে। তাহলে আমি লুপের মধ্যে রিড অবজেক্ট করতেছি, একটা একটা করে রিড হচ্ছে, সেটাকে আমি একটা হ্যান্ডেলের মধ্যে নিয়ে তার টু স্ট্রিংটাকে আউটপুটে পাঠিয়ে দিচ্ছি। এটা আমি সরাসরিও করতে পারি, যে সরাসরি ইনস্ট্যান্সটাকেই আমি টু স্ট্রিং এর ক্লায়েন্ট বানিয়ে পাঠিয়ে দিতে পারি, সেটাও করতে পারি। অ্যারে লিস্ট কেন? আপনি কি অ্যারে লিস্ট রিড করতেছেন? আপনি কি অ্যারে লিস্ট রাইট করছেন না ইন্ডিভিজুয়াল অবজেক্ট রাইট করছেন? আপনি যদি অ্যারে লিস্ট অবজেক্ট রাইট করে থাকেন তাহলে রিড অবজেক্ট আপনাকে অ্যারে লিস্ট দিবে। আপনি কি স্টোর করেছেন? র্যামে কেন থাকবে? ফাইলে থাকবে। আপনি তো ফাইল থেকে রিড করতেছেন। আপনি যদি, আমার কাজ হলো এখানে টু স্ট্রিংটাকে জেনারেট করা, টু স্ট্রিং পেয়ে গেলাম, এই অবজেক্টের আর কোনো কাজ নাই আমার, এই জন্য আমি একই হ্যান্ডেলে বারবার রিপ্লেস করতেছি, বা এখানে হ্যান্ডেলই নাই, অ্যানোনিমাস।
আপনি যদি মনে করেন যে এই স্টুডেন্ট গুলো নিয়ে আপনি একটা ডাটা প্রসেসিং করবেন, তখন আপনি একটা অ্যারে লিস্ট অ্যাড করে দিবেন, তাই না? তখন আপনি যেটা করতে পারেন যে আপনার একটা স্টুডেন্ট অ্যারে লিস্ট থাকতে পারে এখানে গ্রুপের বাইরে, যে অ্যারে লিস্ট অফ স্টুডেন্ট লিস্ট, তাই না, ইকুয়াল টু নিউ। এখানে নিউ করলে কিন্তু এই মেথডের বাইরে এই অ্যারে লিস্ট পাওয়া যাবে না, তো সেক্ষেত্রে আপনি একটা ফিল্ডে রাখতে পারেন অ্যারে লিস্টটা। যাই হোক, আমি দেখাচ্ছি আর কি। তো তাহলে আপনি যদি এটাকে রাখতে চান, তো এটাও আপনি করতে পারেন যে স্টুড লিস্ট ডট অ্যাড, এই অ্যাড এর মধ্যে আপনি এটাকে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে এটা ওই স্টুড লিস্টে গিয়ে ফাইল থেকে আগে অ্যাকুমুলেট হবে। ইউ ক্যান ডু দ্যাট। তখন আপনি ফাইল থেকে, আপনার ফাইলে 50টা অবজেক্ট আছে, আপনি একটা অ্যারে লিস্টে উঠায় নিয়ে আসলেন, তারপরে অ্যারে লিস্টকে নিয়ে আপনি যা করার করতে পারেন। ঠিক আছে, যাই হোক, সেটা আমাদের এই ইউজ কেসে সেটার প্রয়োজন নাই বলে আমি করি নাই। আমার এখানে উদ্দেশ্য হলো টু স্ট্রিংটা ইউজ করা, দ্যাটস ইট। তাহলে আমার যে স্ট্যান্ডার্ড টু স্ট্রিং আছে এটাই আমি ইউজ করছি, কি যে ক্লাসের নাম সেকেন্ড ব্র্যাকেট সিজিপি ইকুয়াল টু এত কমা স্পেস মেজর ইকুয়াল টু এত কমা স্পেস আইডি নেমটাকে উপরে দিয়ে দিই। ওকে, টেক্সট ফিল্ড কেন? আপনি তো ফাইল থেকে অবজেক্ট রিড করতেছেন, তা আপনার তো অলরেডি অ্যারে লিস্টে আপনি লোড করছেনই অবজেক্টগুলো, এখন আপনি ওইটা নিয়ে কি করবেন সেটা আপনি করেন। তো অনেক কিছুই করতে পারেন আপনি, সেগুলো নিয়ে টেবিলে দেখাইতে পারেন, ওই অ্যারে লিস্টটাকে টেবিল ভিউয়ের গেট আইটেমসে অ্যাড করে দিতে পারেন একটা একটা করে, তাইলে ফাইলের অবজেক্টগুলো টেবিলের রো হিসাবে চলে আসবে, তাই না? বা আপনি ফাইলগুলো থেকে যদি অ্যাভারেজ সিজিপি ক্যালকুলেট করে অ্যালার্টে দেখাতে চান যে দিস ইজ দ্য অ্যাভারেজ সিজিপি অফ দ্য স্টুডেন্ট ফ্রম স্টুডেন্ট ডট বিন, অনেক কিছুই তো করতে পারেন। আপনার যা করার করেন, এটা নিয়ে তো কোনো কথা নাই। কথা হচ্ছে এখানে যে আপনার হাউ ইউ আর লোডিং। তাহলে এখানে আমার উদ্দেশ্য হলো টু স্ট্রিংটাকে ইউজ করা। এরপরে এই অবজেক্টে আমার কোনো ফিউচার প্ল্যানিং নাই এফএক্সএমএল এ, যার কারণে আমি কোনো অ্যারে লিস্ট ইউজ করি নাই। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। বুঝতে পেরেছেন? ওকে। আর যদি এলস হয়, তার মানে এটা টেক্সট ফাইল, মানে ডাটাও নাই অবজেক্টও নাই ফাইলের নামের মধ্যে, তার মানে এটা টেক্সট ফাইল। তো তখন আমি এই যে স্ক্যানার দিয়ে গত ক্লাসে যেটা দেখছিলাম হ্যাজ নেক্সট লাইন রিড করে ওইভাবে দিচ্ছি। ওকে, তাহলে কোড নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বিফোর উই রান ইট? লজিকটা বুঝতে, প্রোডাক্টটা আমরা দেখেছিলাম না গত ক্লাসে, রান করে দেখি নাই প্রোডাক্ট, মনে নাই? বলতেছেন না কেন? দেখেছিলাম না? ওখানে একটা নেক্সট বাটন আছে, পরের সিনে গিয়ে আমরা লোড করি, খেয়াল আছে? হ্যাঁ, তা এখন এই কাজটা আমরা এখানেও করছি। এই যে এটাই আমরা করেছিলাম, তাই না? তো তখন স্ক্যানারের সোর্স হবে হচ্ছে ফাইল, এই যে। তারপরে যদি নেক্সট লাইন থাকে read a line and accumulate to the output string, and finally when the while loop terminates show the output. Make sense? এখন আমাকে বলেন এই while loopটা টার্মিনেট হবে কখন? এটা একটা টার্মিনেটিং কন্ডিশন আছে নাকি নাই?
রাইট, তার মানে এই নেক্সট লাইন রিড করার আগে ও দেখে নিচ্ছে যে আসলে কোনো কন্টেন্ট আছে কিনা পরে। তো যখন পুরো ফাইলটা সে রিড করে ফেলবে, তখন যখন এইটা আবার চেক করবে, তখন কি এটা ফেল করবে, মানে তখন এটা ফলস দিবে। আসি আগে ওই উপরের ব্লক বোঝানোর জন্য এটা নিয়ে কথা বলছি। তাহলে এইটা সময় তো যখন আপনি সবগুলো লাইন রিড করে ফেলবেন, তারপরের ইটারেশনে গিয়ে হোয়াইল লুপটা ব্রেক করবে, কারণ তখন হ্যাজ নেক্সট লাইন ফলস দিবে, কারণ ফাইল পয়েন্টার তখন এন্ড অফ দ্য ফাইল, তো হ্যাজ নেক্সট লাইন তো ফলস, তাহলে কিন্তু আপনি আর রিড করছেন না, সো কোনো এক্সেপশনও হচ্ছে না। ফাইল পয়েন্টার শেষে কিন্তু রিড করতে যাচ্ছেন, তখন তো এক্সেপশন হবে, কিন্তু এখানে এক্সেপশনটাকে আমরা অ্যাভয়েড করছি বাই চেকিং যে হ্যাজ নেক্সট লাইন। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে, এটা জাস্ট আপনাকে ভ্যারিয়েশন দেখানোর জন্য। হ্যাঁ, ওয়াইল ট্রুর কোনো টার্মিনেটিং কন্ডিশন, এটা তো ইনফাইনাইট লুপ, তাহলে আপনার ভেতর থেকে ব্রেক করতে হবে। তাহলে ভেতর থেকে ব্রেকটা কি হবে? এখানে দেখেন ব্রেকটা হচ্ছে এই যখন আমার ধরেন 5টা অবজেক্টের ডাটা আমি রাখছি, তাহলে প্রথম 4বার তো লুপটা ঘুরবে, তাহলে 20 টাইমস লুপটা ঘুরবে ঠিকঠাক মতো, কারণ 5টা স্টুডেন্টের ডাটা আমি রাখছি, তা 5বার ঘুরবে, এবং প্রত্যেক ইটারেশনে আমি 4টা করে রিড অপারেশন করতেছি, তাহলে 5বার ঘোরার পরে ফাইল শেষ। এখন 6 নম্বর বার যখন সে ঘুরে রিড করতে যাবে, এক্সেপশন হবে, এই রিড ইন্ট উইল ফেল। এক্সেপশন হলে কি হয়? প্রোগ্রাম ক্র্যাশ করে, যদি এক্সেপশন হ্যান্ডেল করে না হয়। আপনি তো হ্যান্ডেল করছেন, আপনার তো ক্যাচ ব্লক আছে, এই যে ট্রাই ব্লকের মধ্যে রাখছেন, সো ট্রাই ব্লকের মধ্যে যখন এক্সেপশন হবে, it will leave the try block and it will go to catch block. তো তখন ক্যাচ ব্লকে গিয়ে আপনি আউটপুট শো করে স্ট্রিম ক্লোজ করবেন। না, দেখেন ট্রাই ব্লক এক্সেপশন হ্যান্ডলিং জিনিসটাও একটু সাথে সাথে আলোচনা করা দরকার। এক্সেপশন হ্যান্ডলিংটা কি হচ্ছে যে when your code cannot proceed, that's an exceptional situation. ঠিক আছে, শোনেন কথাগুলো শোনেন। So when your code cannot proceed, that's an exception. তাহলে আপনার নিচে তো আরো কোড আছে, ওগুলো এক্সিকিউট করতে পারবে না, ওখানে সে আটকায় গেছে, সে আগাইতে পারতেছে না। যেমন আপনি যদি বলেন যে c equal to a divided by b, most cases there will not be any problem, কিন্তু b যদি 0 হয় তাহলে ডিভিশন বাই 0, আর ডিভিশন বাই 0 এর ভ্যালু কি? আনডিফাইন্ড কে আপনি c এর মধ্যে রাখবেন কি করে? c তো একটা ইন্টিজার। তখন যদি এক্সেপশন হ্যান্ডলিং বিল্ট ইন না থাকে, ক্র্যাশ করবে। ওকে, এখন আপনাকে আমি যদি একটা রিয়েল লাইফ মানে একটা মেটাফরিক্যাল এক্সাম্পল দিই, তাহলে এটা বুঝতে আপনার আরো সুবিধা হবে। ধরেন আপনি লন্ডন থেকে নিউ ইয়র্কে যাচ্ছেন ফ্লাইটে, তাহলে এই যে আপনার লন্ডন টু নিউ ইয়র্ক যে ফ্লাইট, এই পুরা অ্যাক্টিভিটিটা হচ্ছে আপনার ট্রাই ব্লক। এখন এই ট্রাই ব্লকে আপনি কি করেন? আপনি বোর্ড করলেন, আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল, তারপরে আপনাকে এই কেবিন ক্রু আপনাকে সিকিউরিটি ডেমনস্ট্রেশন দিল কিভাবে সিট বেল্ট রাখবেন, তারপরে ট্যাক্সিওয়ে দিকে বিমান যখন ফ্লাই করে উপর উঠে গেল, অ্যানাউন্সমেন্ট হলো, তারপর আপনাকে ব্রেকফাস্ট সার্ভ করলো, তাই না? তারপরে এটা একটা ট্রান্স আটলান্টিক ফ্লাইট, 8-9 ঘন্টার ফ্লাইট, তারপর আপনাকে মিল সার্ভ করলো, তারপর আপনাকে বেড রেডি করে দিল, আপনি বিজনেস ক্লাস প্যাসেঞ্জার হন, ইত্যাদি অনেক কিছু করলো। তারপর আবার আপনাকে প্রি ল্যান্ডিং স্ন্যাক্স দিল, তারপর আপনাকে আবার ল্যান্ডিং ইনস্ট্রাকশন দিল, এবং ইভেনচুয়ালি নিউ ইয়র্কে ল্যান্ড করলো। পুরো জিনিসটা সাকসেসফুলি হয়ে গেল, ট্রাই ব্লক ফুললি এক্সিকিউটেড, নো এক্সেপশন। সো ট্রাই ব্লক শেষ করার পরে আপনি ক্যাচ ব্লকে আর ঢুকবেন না, ক্যাচের পরে যদি কোনো রেগুলার স্টেটমেন্ট থাকে সেখানে চলে যাবে, কিন্তু ইফ এলস না। যদি হয় তাহলে এরস হবে না,
এখন আপনার মিড এয়ারে যদি আপনার দুইটা ইঞ্জিন নষ্ট হয়ে যায় তখন কি হবে? তখন কি সে আপনাকে মিল সার্ভ করবে, আপনার বেড রেডি করবে, কি করবে? আপনার ট্রাই ব্লকে তো স্টেপ গুলো লেখা আছে, এতক্ষণ পরে মিল দিবা, এতক্ষণ পরে হট টাওয়েল দিবা, এতক্ষণ পরে বেড রেডি করে দিবা, তারপরে আবার মুনলাইট সেট করবা, তাই না? তারপরে আবার প্রি ল্যান্ডিং স্ন্যাক্স দিবা, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব সেট করা আছে। কিন্তু আপনার তো এখন ইঞ্জিন দুইটা নষ্ট হয়ে গেছে, আগুন ধরে গেছে, এখন আপনি কি করবেন? না, সান্ত্বনা দিলে তো আপনি ক্র্যাশ করবেন, আটলান্টিকের সলিল সমাধি। তাহলে এক্সেপশন হয়েছে একটা, কোটি কোটি লক্ষ লক্ষ ফ্লাইটের মধ্যে কোনো একটাতে এরকম হইতে পারে, দ্যাটস এন এক্সেপশন। এখন আপনি কি ট্রাই ব্লক কি আর আগাইতে পারতেছেন? ইউ ক্যানট প্রসিড, কারণ আপনার এখন জীবন মরণ সমস্যা। এখন আপনাকে তাহলে ট্রাই ব্লকের থেকে আপনার লাভ কি? ট্রাই ব্লকের বলা আছে 10 মিনিট পরে লাঞ্চ সার্ভ করো, আপনার 2 ইঞ্জিন জ্বলতেছে, আপনার লাঞ্চ সার্ভ করবে? তারপরে যে আরো যে ধাপগুলো আছে ওগুলো আপনি করবেন না। তাইলে তখন আপনাকে ক্রাইসিস ম্যানেজমেন্টে চলে যাবে, যেটা তো ট্রাই ব্লকের পার্ট না। তখন আপনি ক্যাচ ব্লকে সুইচ করবেন, ইউ অ্যাবান্ডন দ্য ট্রাই ব্লক। আর যদি আপনি সান্ত্বনা নিয়ে বসে থাকেন এই ছিল ভাগ্যে, তা আলটিমেটলি কি হবে? ক্র্যাশ করবে প্লেন। কিন্তু আপনাকে তো বাঁচার চেষ্টা করতে হবে। সো ইউ গো টু ক্যাচ ব্লক। ক্যাচ ব্লকে গিয়ে তখন পাইলট কি করবে? পাইলট তখন মেমোরি আইটেম থেকে দেখবে যে মেমোরি আইটেম থেকে ইমিডিয়েটলি কি করতে হবে, এসওএস পাঠাবে। তারপরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলবে যে ডাম্প ফুয়েল, হ্যাঁ, ইউর নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে হাওয়াই, হাওয়াই যেতে তোমার 40 মিনিট গ্লাইড করতে হবে, ইঞ্জিন তো নাই, তাহলে ইউ হ্যাভ টু গ্লাইড 40 মিনিটস, কিন্তু তোমার যে লোড আছে তুমি 25 মিনিটসের বেশি গ্লাইড করতে পারবা না। সো ডাম্প ফুয়েল, তোমার তো নিউ ইয়র্ক পর্যন্ত ফুয়েল রাখার দরকার নাই, এখন তুমি মিনিমাম ফুয়েল রাখো যাতে হাওয়াই যেতে পারো। তাহলে বিমান একটু লাইট হলো, লাইট হলে এখন তুমি গ্লাইড করে, তাহলে ওই যে কাজগুলো ওগুলো তো ট্রাই ব্লকে নাই, ক্যাচ ব্লকে গিয়ে আপনি ওই কাজগুলো করবেন। সো দ্যাট ইজ দ্য হ্যান্ডলিং পার্ট, ঠিক আছে? তাহলে এখন আমার এখানে তো এক্সেপশন হয়ে গেছে রিড ইন করতে গিয়ে, তাহলে কি আমি এখানে আউটপুট দেখাতে পারবো? এখানে কি স্ট্রিম ক্লোজ করতে পারবো না, কারণ এক্সেপশনের সাথে সাথে সে ট্রাই ব্লক লিভ করবে। তাহলে ট্রাই ব্লক লিভ করে কোথায় যাবে? ক্যাচ ব্লক। প্রিন্ট কোথায় করতেছি? আমি তো শুধু রিড করে যাচ্ছি, রিড করে একটা স্ট্রিং এ অ্যাকুমুলেট করতেছি। তো পুরো ফাইলটা করে ফেলার পরেও যখন সে অ্যাটেম্প করবে তখন তো ফেল করবে, তখন এক্সেপশন হবে। তাইলে এই ট্রাই ব্লকে তো আমি এই আউটপুটটা শো করতে পারবো না, কারণ এক্সেপশনের সাথে সাথেই সে ওই যে এসওএস পাঠাবে, ক্যাচ ব্লকে চলে যাবে। তাহলে ক্যাচ ব্লকে গিয়ে আমার বাকি কাজ করতে হবে, সেটা হলো এই যে প্রথমে আমি, হ্যাঁ থাকতে পারে, ট্রাই ক্যাচের বাইরেই যে আপনার তো 5000 লাইনের কোড, আপনার তো 2000 লাইনকে ট্রাই ব্লকে রাখছেন, বাকিগুলো হয়তো আপনি এক্সেপশন হ্যান্ডলিং করেন নাই, আপনার ইচ্ছা। তবে আইডিয়ালি প্রত্যেকটা মেথডে এক্সেপশন হ্যান্ডলিং রাখা উচিত। ওকে, স্পেশালি if your statement has potential to produce checked exception. Checked exception. Acha, a division by 0, c equal to a divided by b. Now, can we avoid this division by 0? Yes. How? By optimizing your code. Can you do that? Yes. Kivabe? So 0 will be. So you can check if b not equal to 0, then c equal to a divided b. অথবা এটা যদি ইউজার ইনপুট হয় তাহলে while লুপের মধ্যে আপনি ফেলে দিতে পারেন যে if b not equal to 0 continue the while loop, ওখানে ইউজারকে আপনি প্রম্পট করতে থাকেন এন্টারে নন জিরো ডিনোমিনেটর, তো 0 দিলেই সে while থেকে বের হবে, তারপর আপনি ডিভাইড করবেন। কিন্তু যদি সে 0ই দিতে থাকে বারবার, আপনি while এর মধ্যেই তাকে প্রম্পট করতে থাকবেন এন্টারে নন জিরো ডিনোমিনেটর। আর while এর টার্মিনেটিং কন্ডিশন কি? যে while বা ডু while দিতে পারেন যে b not equal to 0। তাহলে দেখেন আপনি যদি একটা সিম্পল while লুপ দিয়ে ইউজারকে এনফোর্স করেন যে না denominator has to be non-zero, you can simply avoid that division by 0 exception. তাহলে এই এক্সেপশনটা কিন্তু অ্যাভয়েডেবল বাই অপটিমাইজিং ইওর কোড।
তাহলে যে এক্সেপশন গুলো কোড অপটিমাইজেশনের মাধ্যমে পসিবল, কম্পাইলার এগুলো আপনাকে ফোর্স করবে না যে ট্রাই ক্যাচ ইউজ করো। আর কম্পাইলার ধরে নেবে যে ইউ আর স্মার্ট এনাফ টু অপটিমাইজ ইউর কোড, সো কাজেই আপনার কোডে এটা হবে না, ও ধরে নেয়, আপনাকে একটা বেনিফিট অফ ডাউট দেয়। কিন্তু মনে করেন যে আপনি এখন একটা ভিডিও ডাউনলোড করছেন, টরেন্ট ইউটিউব ভিডিও 2 গিগাবাইট, তো 1 গিগাবাইট ডাউনলোড হওয়ার পরে ওয়াসার লোক আপনার বাড়ির সামনে কোদালের কোপ দিয়ে আপনার অপটিক ফাইবার কেটে ফেলছে। How can you complete the download? Can you proceed? So usually both are from the internet connection. Okay, but how long? Infinite? Just a program to চালু থাকে। না, একসময় কারণ ওখানে ক্যাচ ব্লকে গিয়ে এসে একসময় সে বলবে যে ইন্টারনেট কানেকশন, চেক ইউর ইন্টারনেট কানেকশন, ওকে, cannot proceed. Do you want to save the partial download? ইত্যাদি। তো তাহলে এই যে অপটিক ফাইবার কাটার ফলে আপনার যে এক্সেপশনটা হলো, লিসেন, ক্যান ইউ অ্যাভয়েড দ্যাট বাই অপটিমাইজিং ইউর কোড? বিকজ ইউর কোড হ্যাজ নো কন্ট্রোল অফ দ্য এক্সটার্নাল ফ্যাক্টর, যেমন কেবল কাটা পড়া। আপনি এখন একটা ফাইল রিড করতে চাচ্ছেন, কিন্তু ফাইলটা যদি করাপ্ট হয়ে থাকে, ব্যাড সেক্টর ডিস্কে, তাহলে তো আপনি রিড ফেল করবে। আপনার কোড অপটিমাইজেশন দিয়ে আপনি কিভাবে এটা অ্যাভয়েড করবেন? আপনি একটা ফাইলে রাইট করতে চাচ্ছেন, বাট ফাইলটা রিড অনলি, সো হাউ ক্যান ইউ, আপনার রাইট অপারেশন তো এক্সেপশন হবেই। সো হাউ ক্যান ইউ অ্যাভয়েড দ্যাট এক্সেপশন বাই অপটিমাইজিং ইউর কোড? ইউ হ্যাভ নো কন্ট্রোল অন দ্যাট। ফাইলের যে মালিক সেটাকে রিড অনলি করে রাখছে। তো তাহলে এই যে ফাইল অপারেশনস, ডেটাবেস অপারেশনস, নেটওয়ার্ক রিলেটেড অপারেশনস, these are the vulnerable area where exception might happen due to external factors where your code has no control. So code optimization cannot guarantee avoidance of those kind of exception. ওইখানে কম্পাইলার আপনার ঘাড়ের মধ্যে ধরবে, বেটা এক্সেপশন হ্যান্ডলিং কর। কারণ why would you give your user bad experience? আপনি যদি এক্সেপশন হ্যান্ডলিং না করেন, এক্সেপশনের সাথে সাথে ঠাস করে ক্র্যাশ করবে। You don't want that. ওকে, আপনার ইন্টেন্ডেড কাজটা করতে পারলেন না, বাট ইউজারকে আপনি একটা অ্যামিকেবল ক্লোজার দেন, আপনি তাকে একটা প্রম্পট করেন যে তোমার চেক ইউর নেটওয়ার্ক কানেকশনস, ওকে, ট্রাই লেটার, ক্লোজিং দ্য ডাউনলোড, কিন্তু আপনি কিচ্ছু বলতেছেন, হঠাৎ করে হ্যাং হয়ে গেছেন বা ক্র্যাশ করছেন। তো এখন যেহেতু ওগুলো কোড অপটিমাইজেশন গ্যারান্টি দেওয়া যাবে না, ওখানে আপনি ফাইল হ্যান্ডলিং করলে, ডাটাবেস হ্যান্ডলিং করলে, নেটওয়ার্ক অপারেশনস করলে আপনাকে এক্সেপশন হ্যান্ডলিং করতেই হবে। So that's why try catch comes. So try block is the block where you are trying to execute your code, and if exception happens, exception will come out of the try block and it will fall into the catch block. Catch block will catch that exception and handle it. Exception handling code আপনি কোথায় দেখছেন প্রথম? এই কোর্সে কোন প্রজেক্টে দেখছেন? প্রথম ক্লাসেই দেখছেন। এই যে স্টার্ট মেথডে কি করতেছেন, এই যে ট্রাই ক্যাচ, মানে আমি নিজে কোড লিখতে চাই ক্যাচ ব্লক, ক্যাচ ব্লক ইজ দ্য হ্যান্ডলিং ব্লক, কিন্তু এটাও এক ধরনের এক্সেপশন বাইপাসিং, আর হ্যান্ডেল করতে হবে বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। তাহলে এই যে দেখেন, এইটা কেন দিতে হইলো? কারণ এটা যদি না দিত তাহলে কি হইতো? তাহলে এই যে এফএক্সএমএল লোডার ডট লোড, ওইটা কম্পাইলার বলছে যে আমি তো এটাকে অ্যালাউ করবো না। লোড করতে গিয়ে যদি এক্সেপশন হয় তখন কি হবে? দিলাম না, এই যে দেখেন ধরে ফেলছে। আমি তো ফাইল লোড করতেছি ডিস্ক থেকে, এফএক্সএমএল ফাইলটাকে খুলতেছি, এখানে খুলে তার প্যারেন্টকে সেটা বের করতেছি। তাহলে লোড মেথড ইটসেলফ ইউজ এ স্ট্রিম টু ওপেন ইউর এফএক্সএমএল ফাইল, ডু দ্য অ্যানালাইসিস এন্ড রিটার্ন দ্য প্যারেন্ট নোড। তো ওইখানে তার এক্সেপশন হইতে পারে না, সেটা কে হ্যান্ডেল করবে? নোবডি হ্যান্ডেলস ইট হিয়ার।
তাহলে এখানে এটা ক্র্যাশ করবে। So এখানে try ট্রাই ক্যাচ করলেও হতো, ট্রাই ক্যাচ করলেও হতো। আমি যদি এখন এখানে ট্রাই ক্যাচ দিই, এই যে ট্রাই, তাও হতো। এই যে দেখেন এখন হবে। তো ট্রাই ক্যাচ দিলে তো হবেই, এটাই ডিজায়ার। কিন্তু কোনো কারণে যদি আমি ট্রাই ক্যাচ না দেই, অন্তত exception throws error. No, throws exception now. এই যে দেখেন আবার রেড চলে আসছে। তো থ্রোজ নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলি, এক্সপ্রেশন লিঙ্ক নিয়ে। কিন্তু জিনিসটা বুঝতে পারছেন, তাই না? তাইলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে কোথায় আমার রিড, লোড স্টুডেন্ট ইনফো, এই যে এখানে এখন আমি আউটপুটে শো করে দিলাম। তাহলে এখন দেখেন আমি এই এবং স্ট্রিমগুলোকেও ক্লোজ করে দিলাম। এখন স্ট্রিম ক্লোজ করতে গিয়েও তো এক্সেপশন হইতে পারে, ওই জন্য ওটাকেও ট্রাই ক্যাচে দিতে হবে। So আপনার এটা আমরা ডেটাটা দেখলাম, অবজেক্টটা while তাতে যে একই তো এখানেও রিড অবজেক্ট করার সময় এক্সেপশন হবে। আপনার 10টা অবজেক্ট আছে, 10 বার লুপ ঘুরলো, 11 নম্বর বারে যখন আপনি রিড অবজেক্ট করবেন অলরেডি ইউ আর এন্ড অফ ফাইল, তখন রিড অবজেক্ট এক্সেপশন দিবে। এখন খেয়াল করেন এই যে প্রোডাক্টের ক্ষেত্রে যেটা ছিল, আমি দেখালাম এটা, যেমন আমরা টেক্সট ফাইলে তো এক্সেপশন করি নাই, হ্যাজ নেক্সট লাইন দিয়ে করছি। তো লুপটা টার্মিনেট করবে, এক্সেপশন হওয়ার আগেই লুপটা টার্মিনেট করবে। এখানেও করতে পারেন ফাইল নট ফাউন্ড এক্সেপশন, মানে এন্ড অফ ফাইল আছে কিনা সেটা চেক করতে পারেন আপনি, অ্যাজ দ্য কন্ডিশন টু রিপিট দ্য লুপ। ইফ ইট ইজ নট এন্ড অফ ফাইল, রিপিট দ্য লুপ। তাহলে তো আর রিড দিয়ে এক্সেপশন হবে না। আর আপনার এখানে এক্সেপশনটা অন পারপাস, যে ওয়ান্স দ্য ফাইল ইজ কমপ্লিটেড দেন স্টিল আই এম ট্রাইং টু রিড অ্যান্ড মেকিং এক্সেপশন, গোয়িং টু ক্যাচ ব্লক, ডুইং দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। এটাও মানে দেখানোর জন্য যে এটাও হতে পারে। আবার আপনি চাইলে চেক করতে পারেন যে ইফ ইট ইজ নট এন্ড অফ ফাইল দেন কন্টিনিউ দ্য লুপ অ্যান্ড রিড অবজেক্ট। আপনি ফাইল ক্লাসে গিয়ে দেখেন এন্ড অফ ফাইল চেক করা যাবে কিনা, মেথড আছে, সেটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, স্ট্রিম ক্লাসে দেখতে হবে। স্ট্রিম ক্লাস আপনি ফাইল দিয়েছেন, সো স্ট্রিম ক্লাসে গিয়ে দেখেন এন্ড অফ ফাইল চেক করার কি মেথড আছে, সেটা ইউজ করতে পারেন ওয়াইলের কন্ডিশনে, তাই না? সেটা যদি আপনাকে এন্ড অফ ফাইল যদি ফলস দেয়, তাহলে ইট ইজ নট এন্ড অফ ফাইল, কন্টিনিউ দ্য লুপ। ওকে, এখন দেখেন এই যে এগুলোকে আমি ডিক্লেয়ার করেছি ট্রাই ব্লকের বাইরে। কেন করলাম বলেন তো? এনিথিং ইউ ডিক্লেয়ার ইনসাইড এ ব্লক দ্যাটস লোকাল টু দ্য ব্লক। প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট, দেখেন অ্যাড নিউ প্রোডাক্টে আপনার এই ট্রাই ব্লকের ভেতরেই কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি, তাই না? রিড প্রোডাক্ট ফ্রম ফাইল, দেখেন ট্রাই ব্লকের ভেতরেই আমরা এই যে স্ট্রিমগুলো ডিক্লেয়ার করেছি ট্রাই ব্লকের ভেতরে। যদি এটা টেক্সট ফাইল ছিল, তাহলে ট্রাই ব্লকের বাইরে কিন্তু আমাদের ডিক্লেয়ার করতে হয় নাই, কারণ এইটাকে ট্রাই ব্লকের ভেতরেই আমি ক্লোজ করে দিচ্ছি, কাজ শেষ। কিন্তু এখন তো আপনি ক্লোজ করতেছেন ক্যাচ ব্লকে গিয়ে, আর ওই যে আউটপুট স্ট্রিং যেটা জেনারেট করলেন ওটা আপনি ক্যাচ ব্লকে গিয়ে লেভেলে সেট করবেন। তাহলে ট্রাই ব্লকের ভেতরে ডিক্লেয়ার করলে দ্যাটস লোকাল টু ট্রাই ব্লক। না না না, এনিথিং ইউ ডিক্লেয়ার ইনসাইড এ ব্লক ইজ লোকাল টু দ্যাট ব্লক, তাই না? আমি যদি এখানে এখন একটা ইন্টিজার দেই ট্রাই ব্লকে, int x equal to 10, আমি যদি এখন এখানে x প্লাস প্লাস করি, পাওয়া যাবে? পাওয়া যাবে না, x কে চিনেই না সে, কারণ x ইজ লোকাল টু ট্রাই ব্লক। তাইলে আমার স্ট্রিম গুলো তো আমি ক্যাচ ব্লক ইউজ করতেছি, এই জন্য আমার স্ট্রিম গুলোকে ট্রাই ব্লকের বাইরে ডিক্লেয়ার করেছি। বুঝতে পেরেছেন? দ্যাট ইজ দ্য রিজন। এই যে লোড স্টুডেন্ট ডেটা, এই যে কারণ এগুলোকে আমি ক্যাচ ব্লকে গিয়ে ক্লোজ করতেছি, আবার এই আউটপুট স্ট্রিমটাকেও আমি
লেভেলে সেট করার জন্য ক্যাচ ব্লকে ইউজ করতেছি। So, sir, কিন্তু যদি আপনি এক্সেপশন দিয়ে ব্রেক না করে এখানেই কাজটা করতেন, ধরেন এটা আপনি এক্সেপশন হচ্ছে না, এখানে একটা কন্ডিশন দিচ্ছেন, এন্ড অফ ফাইল কন্ডিশন ইউজ করছেন, তাহলে তো আর এক্সেপশন হবে না। তখন আপনি লুপের বাইরে এখানেই আউটপুটটাকে লেভেলে সেট করে স্ট্রিম ক্লোজ করে দিতে পারেন। তখন ট্রাই ব্লকের বাইরে ডিক্লেয়ার করার দরকার নাই। ইমিডিয়েটলি সে ক্যাচে চলে যাবে না, স্ট্রিম বন্ধ হবে পরে। গার্বেজ কালেক্টর উইল রিক্লেম একটা নির্দিষ্ট সময়ের পরে, যখন দেখবে যে আনরেফারেন্স তখন। কিন্তু আপনার প্রোগ্রাম তো অলরেডি টার্মিনেটেড, ক্র্যাশড, কাজে আপনার প্রোগ্রামে তো ওই স্ট্রিমটা নাই। তো আপনি এখন এটা ক্লোজ করতে চান, আপনি তো ক্র্যাশ করাইতেও চান না, আপনি চান এটা কন্টিনিউ করুন, এই জন্য আপনি ক্যাচ ব্লকে গিয়ে বাকি কাজটা করছেন। দ্যাট ইজ ওয়াই উই ডিক্লেয়ার্ড ইট আউটসাইড অফ দ্য ট্রাই ব্লক। এটা মুখস্থ করা যাবে না, এটা হচ্ছে আপনার নিড বেসড। বোঝা গেল? তাহলে এটা আমরা একটু রান করি। তাহলে আমাদের ফাইলগুলো তো আমরা ক্রিয়েট করেছি নাকি? হ্যাঁ, এখানে একটা লাইন আছে, এখানে চারটা ডাটা আছে, একটা স্টুডেন্টের 4টা ফিল্ডের ডাটা আছে, আর এখানে 3টা অবজেক্ট আছে, রাইট? 3টা অবজেক্ট কেন? ওই যে 2টা আমরা হার্ড কোড করে দিচ্ছি, 3বার রাইট অবজেক্ট কল করছি। এই যে অ্যাড নিউ স্টুডেন্ট, এই যে একটা সাথে আরো 2টা। তাহলে এখন যদি আমি রিড করি, আমি একটা নেক্সট বাটন রাখলে ভালো হইতো, নেক্সট বাটন যেহেতু রাখি নাই। ও, এটাই রিড করার, হ্যাঁ এটাই রিড, এটা হচ্ছে এই যে লোড স্টুডেন্ট। তাহলে এখন যদি রান করি, তাহলে আমার ফাইল চুজার আসবে, ফাইল সিলেক্ট করলে ফাইলের কন্টেন্ট সে শো করবে। তো তাহলে এই যে স্টুডেন্ট ডট, একটা স্টুডেন্ট আছে কিন্তু, এই যে ওই যে স্ক্যানার ডট নেক্সট লাইন আমাকে যে লাইনটা দিছে সেটাই। তো হোয়াইল লুপ একবারই ঘুরছে, যেহেতু হ্যাজ নেক্সট লাইন একবারই ট্রু হবে। তো সে ওই আউটপুট স্ট্রিং এ একটাই লাইন আছে, সেটাই আমি এটা স্ক্যানারের, এটা আমি ট্রাই ব্লকে কিন্তু এই আউটপুটটা শো করে দিচ্ছি। আর এই যে এই লেভেলে সেট টেক্সট করে দিচ্ছি ওই যে ফাইলের নামটা, কন্টেন্ট লোডেড ফ্রম দ্য ফাইল student.txt। এখন যদি আমি ডাটা ফাইল থেকে ওপেন করি, একটা স্টুডেন্টের একটা ইন্টিজার, 2টা স্ট্রিং, একটা ফ্লোট আছে। তো লোগুলো রিড করলে ওই যে আইডি কোলন নেম কোলন দিয়ে আমি আউটপুট স্ট্রিং এ পাঠাই দিছি। তাহলে এখানে এরকম হোয়াইল লুপ একবার ঘুরবে, ঘুরে এক্সেপশন হবে, কারণ একবার ঘুরলেই আমার ডাটা শেষ। এক্সেপশন হইলে ক্যাচ ব্লকে এসে এই যে আমি এটা শো করে দিচ্ছি, আইডি কোলন, ওকে, নেম কোলন, সিজিপি কোলন, মেজর কোলন। আর যদি আমি অবজেক্ট ফাইল ওপেন করি, ওখানে আমি টু স্ট্রিং ইউজ করতেছি আউটপুটে দেখানোর জন্য, তাহলে ওখানে আমার টু স্ট্রিং। তাহলে এই যে স্টুডেন্ট অবজেক্ট, এই যে দেখেন টু স্ট্রিং, স্টুডেন্ট সেকেন্ড ব্র্যাকেট আর হোয়াট এভার ইজ দ্য টু স্ট্রিং। তো এই 3টা ছিল, 3বার রিড করছে, 3বার রিড করার পরে এক্সেপশন হয়েছে রিড অবজেক্টে, ক্যাচ ব্লকে গিয়ে আউটপুট দেখায়, স্ট্রিং ক্লোজ করে দিচ্ছে। এই পর্যন্তই থাকবে, কিন্তু আমি আরেকটা অবজেক্ট অ্যাড করে দেখাই, নতুন আপনাদের করাচ্ছি না। তাহলে আমি আবার আরেকটা অ্যাড করি, সিন সুইচিং তো দেখছি না আপনাদের, ডাটা পাসিংটা দেখানো হয় নাই, এটা অন্য সেকশনে অলরেডি দেখানো হয়েছে। এই যে কমপ্লিট ফাইল হ্যান্ডলিং একটা ভিডিও দিয়েছিলাম ফ্রাইডে না থার্সডেতে, সেকশন 4 অ্যান্ড অল লেখা আছে, ওইটা পারলে একটু আজকে দেখে নিন। মানে আপনাদের এটার পরে যেটা করাইতে আমার একটা সেশন থাকলে ওগুলো অলরেডি কভার, তাহলে আপনি 2 দিন পরে আসবেন তো ওটা একটু দেখে নেন আজকে। এখন আরেকটা অ্যাড করি, আপনার আইডি বলেন।
3.25 বিজি নাকি এমআই জেডআই, সো ধরেন 3.67। তাহলে আমার দুইটা ভ্যালু আমি অ্যাপেন্ড করব। একটা ছিল, একটা লাইন ছিল, আর একটা লাইন অ্যাড হয়ে গেল। চারটা ডাটা ছিল, আরো চারটা ডাটা অ্যাড হয়ে গেল। তিনটা অবজেক্ট ছিল, আরো তিনটা অবজেক্ট অ্যাড হয়ে গেল। তো এখন যদি আমি রিড করি, তাহলে টেক্সট ফাইল থেকে যদি রিড করি, দুইটা লাইন পাবো, দুইটা লাইন, কন্টেন্ট লোডেড ফ্রম student.txt। যদি আমি ডাটা ফাইল থেকে ওপেন করি, দুইটা স্টুডেন্টের ইনফরমেশন পাবো, ওই যে কোলন দিয়ে আমরা টেক্সট জেনারেট করছিলাম, এই যে। আর যদি অবজেক্ট ফাইল থেকে রিড করি, 6টা পাওয়া যাবে, কারণ 3টা করে রাইট করছে 2বার। হেডার কিন্তু একটাই শুরুতে, কাজে 6বারই রিড অবজেক্ট সাকসেসফুল হবে। কিন্তু যদি মাঝখানে হেডার থাকতো, 3টা রিড করার পরে এক্সেপশন দিয়ে দিত, তাহলে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার বাকি সেশনের অবজেক্টগুলো আপনি পেতেনই না। কন্টেন্ট লোডেড ফ্রম student.object.main। তো 3, 4 আর 2, 3 আর হচ্ছে 5, 6 একই জিনিস, যেহেতু এটা হার্ড কোড করা। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা ডাটা পাসিং আর চার্টটা দেখলেই হয়ে গেল আমাদের। পিডিএফটা আপনাদেরকে এক্সেপশন দিয়ে দিচ্ছি, এক্সাম্পশন, যেহেতু সময় কম।